প্রবাসী যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে। আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি, কি বলেন ঠিক কিনা? জেল খেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কালিমুল্লাহকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারা ওই নতুন বাংলাদেশের স্বপ্ন যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত্য হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কি বলেন ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেই জন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন, কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলবো, অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতা এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক এলএফও জারির মধ্য দিয়েও সেখানেও সরকার এবং আইন তৈরি করা হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়নি। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে। আপনি 5টা সময় আসবেন, কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই, কি বলেন ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন
প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোন মেশিন নয়। পিআর হচ্ছে ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআর কে, বাঙালিকে হাইকোর্ট ডাকাতি হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। ফলে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না। জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম, স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল খেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কবিরুজ্জামান মীর কাসেম আলী কালিমুল্লাহকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারা ওই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেক মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সালাম সাহেবদের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই যে ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ বুদ্ধের মতো নিজামী সাইদরাও এই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বৃথা না যায়। প্রধান উপদেষ্টাকে বলবে, ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন। আমরা বলেছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে। হয়তো যুক্তি নিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশা অন্ধ গলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে। 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তেই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলনে এক দফায় গেল। ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফপূর্ণ সুবিচার, সোনার বাংলা তারা চেয়েছিল। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার কোঠেই কিন্তু বল, কোন আবেগে তাড়িত হয়ে, কোন দলের চাপে, কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি প্রতি স্বীকার করবেন না। কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোন ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ, এই রক্তাক্ত জনগণের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কনগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, যা দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারে না, তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব।
আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেন। এটা আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, এদেশের জনগণ আপনার পাশে থাকবে। সেই জন্য এখনো 4 ঘন্টা সময় আছে। আপনি মানিক মেহভিনুতে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে, সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি। কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃবৃন্দ সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে। স্বাধীনতার 53-54 বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আর কত যত্ন নেবে একটা জাতি? আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে। আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ঝরিয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ঠেলে দিচ্ছি। আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, প্রবাসী যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে না, ভিন্নমতকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা, অর্থনীতি, কল কারখানার চাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে। সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে। আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন। আপনারা এটা মেনে নিন, জনগণকে আপনি সাথে পাবেন। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। সকলেই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? গ্রামে গ্রামে স্লোগান উঠেছে, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, কি বলেন ঠিক কিনা? দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আজকে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, ইনসাফের প্রতীক নিয়ে আমরা এখন মিছিল করব। মিছিলে মিছিলে মহানগরীকে উত্তাল বার্তা দেব, আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ ইসলামের এক সবুজ শ্যামল বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।